সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টিম স্টার টেকনোলজির শিল্প উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ চায়ের চুমুক অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য, এবং আপনাকেও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, তো নতুন সরকার আসার পরে ব্যবসার এখন কি পরিবেশ বিরাজ করছে বা কি অবস্থান এখন? আসলে সরকার গঠন হয়েছে তো কয়েক মাস, তো এখনই আসলে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তো বিগত তত্ত্বাবধায়ক সরকার যে ছিল, অন্তর্বর্তীকালীন সরকার 15 মাস গেছে। তো এখন আসলে আমরা এই সরকারের কাছে আশাবাদী যে শিল্প বান্ধব সরকার হবে, যেটা মানুষের কল্যাণে কাজ করবে, শিল্প নিয়ে কাজ করবে এবং দেশের যে জনশক্তি আছে এই জনশক্তিকে কাজে লাগাবে। তো তার জন্য কি করতে হবে? শিক্ষার কিছু পরিবর্তন, তারপরে শিল্প খাতের বাজেট, শিল্প উন্নয়নের জন্য বাজেট, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। তো এটা যদি সরকার চিন্তা ভাবনা করে, যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি যদি চিন্তা করে যে এই দেশটাকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব, সেক্ষেত্রে প্রথমে আমাদের নজর দিতে হবে সুশিক্ষার দিকে। শিক্ষাটা যে আমাদের যে শিক্ষা আমাদের দেশে, বহির্বিশ্বে তাকালে দেখবেন যে আসলে শিক্ষার ব্যবস্থা আর আমাদের শিক্ষার ব্যবস্থা অনেক ডিফারেন্স। কারণ আসলে আমরা কিন্তু একটা দরিদ্র দেশের ভিতরে বসবাস করতেছি, যেখানে জনসংখ্যা অনেক বেশি, বাট মানুষের কর্মসংস্থান কম। তো কর্মসংস্থান সৃষ্টি করতে হলে কী করতে হবে? প্রথমে তো আপনার শিক্ষা ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানের জন্য আপনার শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে হবে, সরকারি বেসরকারি সব দিক দিকেই। শুধু বেসরকারির উপরে থাকলে হবে না, সরকারের নিজস্ব উদ্যোগেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করতে হবে এবং আপনার এখানে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে এবং বহির্বিশ্ব থেকে টেকনোলজি নিয়ে আসতে হবে। তো এটা যদি সরকার করতে পারে, তো শিক্ষা খাতে তাদের বাজেটটা ভালো থাকতে হবে, শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাজেট ভালো থাকতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের যেটা মৌলিক চাহিদা, যে খাদ্য এবং চিকিৎসা, এই দুইটা জিনিস আমাদের দেশটা খুবই অবহেলিত। যে সুচিকিৎসার খুব অভাব, খাদ্যের অভাব। একটা মানুষ যখন বেড়ে উঠবে তখন কিন্তু যদি তার খাদ্য, সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্যের অভাব থাকে, তখন কিন্তু সে মানসিকভাবেই সে কি আপনার স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবে না। তো তার বুদ্ধি বিকাশের প্রয়োজন হবে সুশিক্ষার জন্য। এদিকে নজর দিতে হবে, শিক্ষা খাতকে সেলে জ্বালাতে হবে এবং আমাদের মতো যারা ইয়াং জেনারেশন ব্যবসায়ী আছে, যে শিল্প কারখানাগুলো আছে আপনার টেক্সটাইলের পরবর্তীতে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে, যেগুলোকে গুরুত্ব দিয়ে তাকে শিল্প সহায়তা দিতে হবে, অর্থনৈতিক সহায়তা দিতে হবে। এই দিকে যদি এই বর্তমান সরকার নজর দেয়, আমি মনে করি দেশ অনেক দূর এগিয়ে যাবে। খুব সুন্দর কথা বলেছেন যে আমরা কিন্তু ইতিপূর্বেও আপনার যে সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন, যেটার আপনি উৎপাদন করেছেন, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। সেটার পর আপনার প্রত্যাশাটাও আপনি বলেছিলেন। তো এখন এই বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু বেশ ব্যাপকভাবে কাজে আসছে যারা ইন্ডাস্ট্রিয়াল কাজে নিয়োগ আছেন, তো তাদের জন্য যেরকম ভালো হয়েছে এবং আগামীতে এই ধরনের যে উদ্যোগের জন্য যে পরিমাণ আর্থিক সহায়তা দরকার বা বিভিন্ন ধরনের আসলে স্ট্যাবিলিটি দরকার, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের আর কি পরিকল্পনা আছে? হ্যাঁ, প্রথমত যে প্রশ্নটা করছেন যে এই পরিস্থিতিতে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে আমাদের মেশিনগুলো ব্যবহার হয়, মূলত তারা বেশি লাভবান আমাদের চেয়েও। কেন? যে দেখেন, বহির্বিশ্বের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না। তো আমরা একটা শিল্প প্রতিষ্ঠান যখন তৈরি করার চিন্তা করি, সেখানে কিন্তু একটা বাজেট থাকে, ক্যাপিটাল মেশিনারি। তো সেখানে কিন্তু কয়েকশো কোটি টাকার বাজেট থাকে। তো এখন কিন্তু শিল্পপতিরা সেই মেশিনগুলো আমাদের থেকে পারচেস করতে পারতেছে অল্প সময়ে এবং খুবই কম মূল্যে। তো তখন কিন্তু তার ইনভেস্টের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু প্রফিটের মার্জিন তখন বাড়বে। যখন আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, যে সেখানে আপনাকে একটা বাজেট ধরতে হবে যে 100 কোটি টাকার একটা বাজেট, তখন যদি সেটা আপনি দেশীয় প্রোডাক্ট পান কাছে, সেটা আপনার 50 কোটি টাকায় চলে আসবে। তো এখানে কিন্তু আপনি 50% প্রফিট এবং আপনার সময় কম লাগবে, সার্ভিস ভালো হবে। তো এই জন্য আমাদের যারা এই শিল্প প্রতিষ্ঠানে আমরা আছি, তো গভর্নমেন্টের উচিত হবে যে এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরতে হবে, শুধু বাংলাদেশে নাই, বহির্বিশ্বেও তুলে ধরতে হবে। এবং এখানে ব্যাংক খাতগুলো আছে, ব্যাংকিংয়ের দায়িত্বে যারা আছে, তাদের উচিত হবে শিল্প মন্ত্রণালয় থেকে তাদেরকে একটা সহযোগিতা করার জন্য কি করতে হবে, বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিতে হবে যে যে সমস্ত উদ্যোক্তা আছে, যে আপনার টেক্সটাইল শিল্পের পাশাপাশি টেক্সটাইল শিল্পের যে ক্যাপিটাল মেশিনারিগুলি যেটা আমরা তৈরি করতেছি, ওয়াশিং, ডাইং, টেক্সটাইলের যে ভ্যারাইটিস ধরনের মেশিন, এখানে আপনার প্রায় 200 ধরনের মেশিন আছে। তো অলমোস্ট আমরা কিন্তু তার 70%
আইটেমের মেশিন তৈরি করতেছে এবং সাকসেসফুল, যেটা ইদানিং বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে ব্যবহার হচ্ছে। আমি কয়েকটা নাম বলবো, হামিং গ্রুপে ব্যবহার হচ্ছে, স্কোয়ারে ব্যবহার হচ্ছে, পেসিফিকে ব্যবহার হচ্ছে, ফকিরে ব্যবহার হচ্ছে, তারপরে আপনার হ্যামস গ্রুপে ব্যবহার হচ্ছে, এরকম অসংখ্য স্কোয়ারে ব্যবহার হচ্ছে। তারা কিন্তু লাভবান, দেখতেছে যে তারা কয়েকশো কোটি টাকার মেশিন সেটা 50% প্রাইজে পাচ্ছে। তো সরকার যদি আমাদের এই শিল্প উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ এবং বিদেশ থেকে কাঁচামাল আনার জন্য আমাদের একটা বন্ডের ব্যবস্থা করে, বন্ড ফ্যাসিলিটি দেয়, তখন আমরা আরও ভালো কিছু করতে পারবো এবং সেই ক্ষেত্রে কিন্তু সর্বোপরি দেশ লাভবান হবে এবং গার্মেন্টস শিল্প লাভবান হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই দিকটাকে তুলে ধরতে হবে সরকারের। তরুণ প্রজন্মদের মধ্যে যে দক্ষতার যে একটা কমতি আছে বা আরো দক্ষ করে তোলার যে একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছেই, কিন্তু অনেক সময় কিছু দেখা যায় যে শিক্ষার ইউনিভার্সিটি বা কলেজ থেকে তারা কমপ্লিট করার পরে কিন্তু আলাদা কিছু কোর্স তাদের জন্য স্পেশালি থাকে, কারণ একটা থাকে পড়াশোনা আর একটা থাকে একদম প্র্যাকটিক্যালি ইন্টার্নি করে বা কোনো ক্ষেত্রে। হ্যাঁ, তো এই ধরনের ব্যবস্থা আপনারা কতটুকু দিচ্ছেন এবং কর্মসংস্থানের কিন্তু একটা ব্যবস্থা হচ্ছে, সেই ক্ষেত্রে আরো বড় পরিসরে কি কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে? আপনার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ইতিমধ্যে আমি আজকে থেকে না, প্রায় অলমোস্ট 5 বছর যাবৎ কাজ করতেছি যে বিভিন্ন যে আপনার ইউনিভার্সিটিগুলো আছে প্রাইভেট এবং আপনার গভর্নমেন্টের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত লোক আসতেছে আমার এখানে। কেন আসতেছে? যে সরকারি যে ইউনিভার্সিটি কিংবা বেসরকারি যে ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতেই কিন্তু R&Dর কোনো ব্যবস্থা নাই ভালো। তো তারা পড়াশোনা করতেছে, থিওরিক্যাল জানতেছে, প্র্যাকটিক্যাল জানতেছে না। তো তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। বিভিন্ন ইউনিভার্সিটিতে যে আমাদের সম্পর্কে বলি যে তোমরা এখানে আসো, কাজ শেখো। তো তারা আসার পরে কিন্তু তারা ভালো কিছু রেজাল্ট পাচ্ছে এখানে, যেখানে কিন্তু কোনো ট্রেনিং না, 100% সে ম্যানুফ্যাকচারিং দেখতেছে। কিছু কিছু জায়গায় ইন্টার্নি করা হয়, জাস্ট তাদের প্র্যাকটিক্যাল করানো হয় না, বোঝানো হয়। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল করতেছে এবং প্র্যাকটিক্যাল করার কারণে সে কিন্তু বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে এবং এখান থেকে জ্ঞান অর্জন করে অনেকেই ইতিমধ্যে আবার শিল্প উদ্যোক্তা হচ্ছে, আবার অনেকেই গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করতেছে, সে ভালো পাচ্ছে। তো সেই ক্ষেত্রে এবং আমাদের কিন্তু কর্মসংস্থান বাড়তেছে। আমার মতো প্রায় এখন অলমোস্ট প্রায় 50টা কোম্পানি হয়ে গেছে, বাট আমরা লিড দিচ্ছি টিম স্টার টেকনোলজি, কিন্তু আমাদের কিন্তু দেখে তারা উৎসাহ পাচ্ছে যে আমরা কিভাবে আগাচ্ছি। এবং এখানে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ইউনিভার্সিটির লোক আসছে, তারা ট্রেনিং নিচ্ছে, তারা জব নিচ্ছে এবং বাইরে চলে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমাদের এই শিল্পকে বেশি গুরুত্ব দিতে হবে, যে এখান থেকে কিন্তু দক্ষ কারিগর হচ্ছে এবং একজন ইঞ্জিনিয়ার তখনই তাকে ইঞ্জিনিয়ার হিসেবে সে প্রতিষ্ঠিত করতে পারবে যখন প্র্যাকটিক্যালটা সে স্বয়ংসম্পূর্ণ জানবে। তো আপনি এখন পর্যন্ত যে ধরনের উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে কাজ করছেন, বাধা তো প্রচুর এসেছে, কিন্তু সবচেয়ে এমন কোনো বাধা আছে যেটা আসলে না হলে ভালো হতো এবং আগামীতে এমন কোনো বাধা আসতে পারে বলে আপনার মনে হয়, যেটা নিয়ে আপনি পূর্ব প্রস্তুতি নিচ্ছেন বা যেটা হয়তো বা আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন, স্পেশালি আপনার সেক্টরে যাদের জানা দরকার, তাদেরকে বলতে চান? প্রথমে তো আমি বলবো যে বাধা আসলে প্রতিনিয়তই আসে। প্রথম বাধা যে আসলে আমাদের দেশে তো ধরেন আমরা প্রযুক্তিতে বিভিন্ন একটা থেকে আরেকটা রূপান্তর করি, বাট খনিজ পদার্থ কিন্তু আমাদের দেশে নাই, র মেটেরিয়াল সোর্সিং। তো এটা বহির্বিশ্বে যে সমস্যা, এটা কিন্তু একটা বড় মহামারী আকারে ধারণ করবে বিজনেসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যে বললাম যে আমাদের জন্য চ্যালেঞ্জ হবে কাঁচামাল সংগ্রহ করা। তো এটা যদি সরকার আমাদের ফ্যাসিলিটি দেয়, যে বন্ড ফ্যাসিলিটি, যে আমরা যে মালগুলো আনবো ডিউটি ফ্রি করে দেবে, তাহলে কিন্তু আমরা হিউজ পরিমাণে কাঁচামাল রেডি স্টক করবো। তখন কিন্তু আমাদের এই যে প্রোডাক্টগুলো তৈরি করি সেটার প্রাইসও কম পড়বে এবং সরকার কিন্তু রাজস্ব খাত বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? যে আপনি 500 কোটি টাকার মেশিন বাইরে থেকে নিয়ে আসতেছেন, তখন কিন্তু এই 500 কোটি টাকায় বাইরে চলে যাচ্ছে। যখন আমরা কাঁচামাল বাইরে নিয়ে আসবো, হয়তো বা 20% কাঁচামাল আসবে, 20% শ্রমিক কষ্ট বা 50% কিন্তু 50% চলে গেল, আর 50% কিন্তু রেমিটেন্সটা দেশেই থাকবে, সে বাইরে যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে এবং এইটা শুধু লোন না, আমাদের এই লোন করতে হবে যে আপনার প্রজেক্ট লোন দিতে হবে, যে আমরা যেন বড় প্রজেক্ট করতে পারি যেখানে 2-5 লোকের কর্মসংস্থান হবে। তো আমার পরিকল্পনা, ইতিমধ্যে আমি কয়েকটা ব্যাংকে যোগাযোগ করছি যে আমার নতুন আর একটা প্রজেক্ট চালু করব, কারণ এখানে আমার যে পরিমাণ কাস্টমারের চাহিদা সেই পরিমাণ আমার কি নাই, স্পেস নাই কিংবা ম্যান পাওয়ার নাই। তো এটা করতে গেলে কি করতে হবে, যে আপনার ডিমান্ড আছে, বাট ডিমান্ডটা ফুলফিল করতে গেলে আপনার কি দরকার? ম্যান পাওয়ার দরকার, স্পেস দরকার, মেশিন তৈরি ক্যাপিটাল মেশিন দরকার, লিকুইড মানি দরকার। তো এইটাই গভর্নমেন্টের থেকে আমি আশা করব যে এই হেল্পটা করবে। আর একটা যেটা আছে, যে অনেক ক্ষেত্রে দেখা গেল ভ্যাট ট্যাক্সের লোক, যেটা আমরা পূর্বার হইতে কাজ করা সত্ত্বেও তারা সেটা নিয়ে আমাদের প্রেশার কিট করে যে এই ফ্যাসিলিটিগুলো আমরা পাবো না। বাট গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে, নতুন গভর্নমেন্টের কাছে, যে ম্যানুফ্যাকচারিং করবে যে সে কেন ভ্যাট দিবে? সে তো তার ভ্যাট ফ্রি হইতে হবে এটা, কারণ সে যখন এই বাজারে বাংলাদেশের ক্যাপিটাল মেশিনারি যেটা আমরা তৈরি করি, এটা দিয়ে কিন্তু উৎপাদন হচ্ছে, পোশাক শিল্পে ব্যবহার হচ্ছে,
পোশাক শিল্প কি করছে, পোশাকটা তৈরি করে বাইরে এক্সপোর্ট করতেছে, সে তো রেমিটেন্স আনতেছে, তা আমরাও তো সেই রেমিটেন্সের একটা অংশ, তাহলে কেন আমরা ভ্যাট দেব? আমাদের একটা ফ্যাসিলিটি দিতে হবে, যেটা হলো আপনার, আমরা বলি যে একটা ধারা আছে, হ্যাঁ, গভর্নমেন্টের যে ধারা অনুযায়ী যে আমরা 6.3 মূসক এগেনিস্টে দেবো, যাতে কোনো আমার কাস্টমারের ভ্যাট লাগবে না, আমারও ভ্যাট লাগবে না। বাট কাস্টমার যখনই ভ্যাটের কথা শুনে তখন সে বলে যে তোমার থেকে মেশিন নেবো, বাট আমি তো বাইরে থেকে মেশিন নিয়ে আসলে আমার কোনো ভ্যাট লাগে না। তো এই ক্ষেত্রে কিন্তু সেই 15% ভ্যাট পাওয়ার জন্য সরকার কিন্তু হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, সে বাইরে চলে যাচ্ছে। বাট এটাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সরকারের উদ্যোগ নিতে হবে, যে ধরনের মেশিনারি আমরা তৈরি করি সেটা ভ্যাট মুক্ত করতে হবে, এবং যারা শিল্পপতি আছে, যারা ইউজার, তাদেরকেও কি করতে হবে? উৎসাহ দিতে হবে এই দেশের মেশিন ব্যবহারের জন্য, এবং তারা যেন বাইরে থেকে না নিয়ে আসতে পারে। যেটা আমরা পারি সেটা কেন আনবে, সেটাকেও তাদের বুঝাইতে হবে যে এটা কেন বাইরে থেকে নিয়ে আসবেন, এটা তো দেশে ফ্যাসিলিটি, দেশে ভালো মেশিন তৈরি হচ্ছে এবং আপনি কম দামে পাচ্ছেন। তো আমি এটাই বর্তমান যে গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব, সে যেন এই শিল্পের দিকে নজর দেয় এবং এই শিল্পকে আরও বড় করার জন্য, এবং শিল্পকে একটা গার্মেন্টস শিল্পের মতো ইন্টারন্যাশনাল বাজারে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের ফ্যাসিলিটি দরকার সেটাকে করতে হবে। কারণ আমাদের প্রতিষ্ঠিতি, আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি এই শিল্পকে, তখনই কিন্তু আপনার আরও শিল্প উদ্যোক্তা তৈরি হবে এবং দক্ষ জনশক্তি তৈরি হবে, কারণ এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিক্যাল কাজ। এখন যে বিষয়টা হয়ে গেছে, যে এই বিষয়টা নিয়ে এখন তো যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আছেন তারা তো বিষয়টা জানছেন, কিন্তু আমাদের এখন দেখা গেছে জনগণ যেটা চায় বা দর্শকরা যেটা চান, প্রত্যেকটা বিষয় তারা একটু জানাটা তাদের দরকার, এবং তারা জানতেও আগ্রহী বেশ যে কোথায় কি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে যে আমরা বলি যে যতটা প্রচার করা যায়, তো প্রচার মিডিয়াতে যে বিষয়গুলো আপনি কথা বলছিলেন, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার বলা উচিত, কারণ একটা মাধ্যমে যখন বলা হয় একজন শুনছেন, যেন আরো 10টা মাধ্যমে হয় আরো যেন 10 জন শোনেন। তো এই যে প্রচারটার বিষয়টা, এটা নিয়ে আপনারা কতটা কনসার্ন এটা নিয়ে, বা এটা নিয়ে কি আর কোনো উদ্যোগ নিয়েছিলেন বা কিছু? হ্যাঁ, এটা আমি বলবো যে আমার উদ্যোগের চেষ্টার কোনো ঘাটতি নাই, বাট এখানে গভর্নমেন্টেরও কিছু দায়িত্ব আছে, যে শিল্প নিয়ে কাজ করতে হবে। কীভাবে? যে ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু ফেয়ার হয়, ইন্টারন্যাশনাল ফেয়ার হয়, যেমন পোশাক শিল্পের ফেয়ার হয়, এই আপনার ক্যাপিটাল মেশিনারিও ফেয়ার হয়। এই ফেয়ার আমাদের যাওয়ার সুযোগ করে দিতে হবে। সেই ক্ষেত্রে ভিসা প্রসেসিং জটিলতা থাকে, আমরা যে প্রোডাক্টটা তৈরি করি সেটা এক্সপোর্টের জন্য যে আমাদের কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা যে একটা এক্সিবিশনে অ্যাটেন্ড করব, ইন্টারন্যাশনাল এক্সিবিশনে, সেখানে সরকারের তরফ থেকে, শিল্প মন্ত্রণালয় থেকে যে আমাদের সহযোগিতা করতে হবে, যে বিভিন্ন জায়গায় যে আপনার এক্সিবিশনগুলো হয় কিভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি, শিল্প মন্ত্রণালয় আমাদের দিক নির্দেশনা দেবে। এবং পাশাপাশি বাংলাদেশের দেখবেন যে শিল্প মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশে, যে ওই দেশের শিল্প মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয় এবং ব্যবসায়ী প্রতিনিধির সাথে কিন্তু বৈঠক হয়। তখন আমাদের মতো যারা উদ্যোক্তা আছে, শিল্প উদ্যোক্তা আছে, এবং যে সমস্ত জিনিস বিশ্ব বাজারে আমাদের চিনে না, জানে না, বাট আমরা ভালো কিছু করতেছি, আমি মনে করি তখন যারা বহির্বিশ্বে যাবে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে যাবে, শিল্প মন্ত্রণালয় থেকে যাবে, তখন আমাদের যদি এই উদ্যোক্তাদের 2 একজন রাখা হয়, তখন কিন্তু এই প্রচারটা আরও বেটার হবে। এবং বাংলাদেশের যে বিটিবি আছে, সেখানেও কিন্তু আমাদেরকে যে তরুণ উদ্যোক্তা কারা আছে এবং ভালো প্রোডাক্ট তৈরি করতেছে, শিল্প উদ্যোক্তার খোঁজে, এই ধরনের যদি প্রচারণা করা হয়, শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বেও আমাদের এই প্রোডাক্ট কিন্তু তখন একটা ভালো মার্কেট পাবে, এবং তখন কিন্তু আমরা বাংলাদেশের পাশাপাশি বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবো। এবং এই যে দক্ষতার কথাটা আমি আরেকটু বলতে চাই, যে তরুণ প্রজন্মদের দক্ষ আরো করার জন্য আপনারা যে একটা পরিকল্পনা করছেন, যে তাদের একটা কাজের সুযোগ দেওয়া, যাতে তারা এখান থেকে শিখে পরবর্তীতে এটা যখন আরেকটা ইন্ডাস্ট্রি তারা পাবেন, তখন যেন তারা ইজিলিও সেটাকে রিকভারি করতে পারেন, তাদের যেন কোনো চালাতে প্রবলেম না হয় বা কোনো ইনস্ট্রুমেন্টে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মনে করছি যে যেহেতু এই সেক্টরটা একটা ইলেকট্রিক সেক্টর বা মেকানিক্যাল একটা বিষয় আছে, তো এই ক্ষেত্রে কি শুধু ইঞ্জিনিয়ারিং যারা আছে বা শুধু সায়েন্সে সাবজেক্টে যারা পড়ছেন তারাই কি আসলে এই জিনিসটা নিয়ে স্টাডি করতে পারেন বা দক্ষতা বাড়াতে পারেন, নাকি যারা অন্যান্য সেক্টরে আছে, যেমন বিবিএ বা অন্য কোনো বিষয়, তারা কেউ এই সেক্টরে আসতে পারেন কিনা, তারা কি ভাববেন যদি আজকে তারা আমাদের এই প্রোগ্রামটা দেখেন, তারাও কি পরিকল্পনা আপনি দেখবেন যে আসলে আমাদের দেশে কিন্তু সাবজেক্ট ওয়াইজ জব অ্যাভেলেবেল হয় না। কেন হয় না? যে কর্মসংস্থান কম, সরকারি দপ্তর কম, এবং দেশে যে শিল্প প্রতিষ্ঠান আছে সরকারি নাই বললেই চলে, বেসরকারি আছে, তো সেখানে দেখেন যে 95% লোক কিন্তু প্রয়োজন হয় দক্ষ। তো আমি মনে করবো সাবজেক্ট কোনো ইস্যু না, এখানে এক সাবজেক্ট কোনো ইস্যু না, যে কোনো সাবজেক্ট নিয়ে আসেন, আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন এবং আপনি যেটার উপরে জ্ঞান অর্জন করবেন, যেটা জানবেন, সেটা কিন্তু ওইটাই আপনার সাবজেক্ট হবে। বাট শিক্ষা আপনাকে কি করবে? পথ দিক নির্দেশন দেবে, আপনার মেধা কাজ করবে যে আমি কিভাবে আগাবো।
সেই শিক্ষা তখন কাজে লাগবে, বাট প্র্যাকটিক্যাল না থাকলে আপনার শিক্ষা কাজে লাগবে না। আর একটা যেটা তরুণ সমাজ অনেকে আছে পড়াশোনা করতে পারে না, ফ্যামিলিগতভাবে তাদের আর্থিক অসচ্ছলতার কারণে, এখানে কিন্তু তার কোনো শিক্ষা নাই, তারও জন্য ব্যবস্থা আছে। এরকম কিন্তু প্রতিনিয়ত আমরা তৈরি করতেছি যে সে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, 8 পর্যন্ত পড়ছে, বা কেউ পড়াশোনাই করে নাই, সে কিন্তু এখানে প্র্যাকটিক্যাল শিখতেছে, কারণ এটা একটা 100% প্র্যাকটিক্যালের জায়গা। এখানে বিভিন্ন সেকশন আছে, যেমন মেকানিক্যালের ভিতর ভাগ ভাগ আছে, কেউ লেথ অপারেটর হবে, কেউ ওয়েল্ডার হবে, কেউ ফিটারম্যান হবে, হ্যাঁ, কেউ আবার ইলেকট্রিশিয়ান হবে, কেউ আবার প্রোগ্রামার হবে, কেউ আবার মনে করেন মেটাল মিস্ত্রি হবে, কিভাবে এটাকে ভাঁজ দেয় ডিজাইন, অসংখ্য কাজ আছে। যে একটা শিল্প প্রতিষ্ঠানের ভিতরে আপনি না হলেও 100টা আইটেম পাবেন। তো আমি বলবো যে আপনি যে সাবজেক্ট নিয়েই পড়াশোনা করেন না কেন, আপনি যদি মনে করেন যে আপনার সাবজেক্ট ওয়াইজ জব পাচ্ছেন না, আপনি আমাদের মতো এরকম যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে যেখানে 100% ম্যানুফ্যাকচারিং হয়, এখানে আপনি আসেন, আপনার সাবজেক্ট ভুলে যান, আপনি প্র্যাকটিক্যাল করেন, শেখেন, জানেন, তখন কিন্তু আপনার ওই শিক্ষাটাকে কাজে লাগবে, আপনি আরো ডেভেলপ করতে পারবেন এবং পরবর্তীতে তার এই দক্ষতা কিন্তু সে কাজে লাগাতে পারছে 100% কাজে লাগাতে পারবে, সে বিভিন্ন সেক্টরেও পারবে এবং সেও একজন উদ্যোক্তা হতে পারবে, কারণ তখন তো তার শিক্ষা আছে, সে জানবে এটা প্র্যাকটিক্যাল জানার পরে যে এটাকে আমাকে কিভাবে কাজে লাগাতে হবে। তো আমি বলবো যে এই সেক্টরে আপনি যে সাবজেক্ট নিয়েই পড়েন এই সেক্টরে আসেন। এই সেক্টর শুধু একটা না, অনেক আছে, হাজার হাজার আইটেম আছে। আপনার দক্ষতা অর্জন করলে আপনিই তখন বুঝবেন যে আমার কোন সাইডটাকে বেছে নিয়ে আমি শিল্প উদ্যোক্তা হব কিংবা কর্ম করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার কিছু কথা বলেছেন। আশা করছি আজকে আমাদের প্রোগ্রাম যারা দেখেছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে হয়তো বা একটু ভাববেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ ভাবনা আপু, এরকম একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য, কারণ আপনাদের মাধ্যমেই দেশ এবং এই দেশের সরকার জানবে, আমাদেরকে চিনবে এবং শিল্প জানবে, দেশের উন্নয়ন হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।